আমরা শুরু করতেছি এখন আমাদের কম্পিউটার পেরিফেরালসের চ্যাপ্টার 11 অপটিক্যাল আইও ডিভাইস। অর্থাৎ দেখো, অপটিক্যাল আইও ডিভাইস বলতে কি বোঝাচ্ছে, আমাদের যে ডিভাইসগুলো আমাদের অপটিক্যাল অর্থাৎ আমাদের লাইট সোর্স কাজে লাগে, বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট অপারেশন পারফর্ম করে থাকে। অর্থাৎ লাইট সোর্স হচ্ছে এখানে মেন মুখ্য এলিমেন্ট। তো লাইট সোর্স ব্যবহার করে যে সকল এলিমেন্ট মূল কাজগুলো করে থাকে তাকে আমরা বলেছি অপটিক্যাল আইও ডিভাইস। তো এরকম আমাদের বেশ কিছু ডিভাইস সম্পর্কে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সেই ডিভাইসগুলো সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এগুলো কী, এগুলোর বৈশিষ্ট্য কী, এগুলো কেন ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে OMR। OMR এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, যে আমাদের অপটিক্যাল অর্থাৎ আমাদের অপটিক্যালি মার্ক রিডার, অর্থাৎ অপটিক্যালি মার্ক করবে, আইডেন্টি করার মতো একটি ডিভাইস। অর্থাৎ আমাদের বিশেষ ধরনের সিম্বল বা চিহ্ন, আমাদের যে হার্ড কপি ডকুমেন্ট, সেই ডকুমেন্ট থেকে বিশেষ ধরনের সিম্বল বা চিহ্ন আইডেন্টিফাই করার জন্য আমাদের OMR ব্যবহার করা হয়। তো এটার মোক্ষম উদাহরণ আমরা বলতে পারি যে আমাদের যে এমসিকিউ টাইপের পরীক্ষাগুলো হয়, সেই এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোতে আমরা যে শীট ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা OMR শীটই বলে থাকি। তো এই OMR শীটে করা হয় কি, আমাদের একটা পেজ থাকে, সে পেজে আমাদের উপরের অংশে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, যেগুলোকে আমরা পূরণ করে থাকি। এবং নিচে থাকে কি, নিচে এরকম প্রত্যেকটা লাইনে এরকম 4টা করে স্কোয়ার বা সার্কেল আকারের অপশন থাকে। এই অপশনগুলোর মধ্যে আমরা কোনোটার 3 নাম্বার, কোনোটার 2 নাম্বার বা কোনোটার এরকম আমরা বিভিন্ন অপশনগুলোকে কি করে থাকি, মার্ক করে থাকি। তো মার্ক করার পরে এই জিনিসটা যখন আমরা OMR মাধ্যমে আমরা যখন স্ক্যান করি, তখন OMR করে কি, এই প্রত্যেকটা লাইনের করেসপন্ডিং কি করে, কত নাম্বার কোন পজিশন সেই অনুযায়ী আইডেন্টিফাই করে, সে মার্কটাকে আইডেন্টিফাই করে এবং সেটার সাথে আমাদের সেট করা যে মার্ক করা অপশন আছে, সেই মার্ক করা অপশনগুলোর সাথে চেক করে দেখে যে আমাদের এই মার্ক করাটা আমাদের যেটা সেট করা ছিল সেটার সাথে কম্পেয়ার হচ্ছে কিনা। এইভাবে আমাদের আইডেন্টিফাই করে আমাদের রেজাল্টটা ইভালুয়েট করা হয়। তো এটা হচ্ছে আমাদের OMR শীটের মাধ্যমে করা হয়। তো এখানে আমাদের OMR শীটের উপর ডিপেন্ড করে আমাদের কোন ধরনের কালির মাধ্যমে আমরা কাজটা করে থাকবো। কোনো OMR শীটে আমাদের বল পেন, যেটা আমরা নাম সাধারণত লেখার জন্য ব্যবহার করি, সেটা থাকে। কোনো OMR শীট থাকে পেন্সিলের মাধ্যমে পূর্ণ করতে হবে। তো এরকম বিভিন্ন ধরনের OMR শীটে বিভিন্ন ধরনের অপশন থাকে। তো এরকম আইডেন্টিফাই করার জন্য আমরা এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এখানে একটা সমস্যা, যে আমাদের OMR শীটে যেটা সমস্যা সেটা হচ্ছে কি, যে আমাদের এই ডকুমেন্টে যদি কোনো ধরো আমাদের দাগটা পড়ে গেল, তাহলে কি হবে, এখানে আমাদের স্ক্যান করতে সমস্যা হবে। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা ব্লক আমরা ঠিক মতো পূরণ করলাম না, একটু ফাঁকা অংশ থেকে গেল, সেটা স্ক্যান করতে সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই অনেক সেন্সিটিভভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করা লাগে। একটা ভাঁজ পড়ে গেল, দেখা যাচ্ছে এখান থেকে একটা ভাঁজ পড়ে গেল, তো ভাঁজ পড়ে গেলে সেটা স্ক্যান করতে সমস্যা হয়। তো এই ধরনের সমস্যাগুলো এখানে থেকে যায়। তো এটা হচ্ছে যে আমাদের গেল হচ্ছে OMR শীট, অপটিক্যাল মার্ক রিডার। তো OMR এর মাধ্যমে আমরা সচরাচর মিনিটে 200টা OMR শীট স্ক্যান করতে পারি, ঠিক আছে। তো বেশ উপযোগী। এরপরে এটা আমাদের সচরাচর কি কোথায় কোথায় ব্যবহার করা হয়, ব্যবহার হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিভিন্ন একাডেমিক পরীক্ষার খাতাগুলো ইভ্যালুয়েট করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আসে আমাদের OMR এর পরে OCR। OCR কি, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অর্থাৎ অপটিক্যালি ক্যারেক্টারগুলোকে রিড করে। তো এই অপটিক্যাল ক্যারেক্টার রিডার হচ্ছে কি, যে আমাদের টাইপরাইটারের মাধ্যমে লেখা বা কম্পিউটার প্রিন্টেড কোনো ডকুমেন্ট, যেমন এই আমাদের বই বা হাতে লেখা যে কোনো ধরনের ডকুমেন্টগুলোকে স্ক্যান করার জন্য মূলত আমাদের OCR অপটিক্যাল ক্যারেক্টার রিডার ব্যবহার করা হয়। তো এই অপটিক্যাল ক্যারেক্টার রিডার দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে কি, যে আমাদের একটা
ওসিআর যেটা করে শুধুমাত্র টাইপরাইটার দ্বারা আমরা যে টাইপরাইটার দ্বারা যে লেখাগুলো লেখা হয় সেই লেখাগুলো স্ক্যান করতে পারে, বা আমরা বলতে পারি কম্পিউটার প্রিন্টেড যে লেখাগুলো আছে, অর্থাৎ কম্পিউটারের মানে যে ডকুমেন্টগুলো হচ্ছে কি আমরা শুধুমাত্র কম্পিউটারের বিভিন্ন স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে সেই ফরম্যাটের লেখা। আর আরেকটা হচ্ছে কি হ্যান্ড রিটেন। তো হ্যান্ড রিটেন দেখো আমাদের টাইপরাইটার বা কম্পিউটার প্রিন্টেড যে আমাদের ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো যখন আমাদের স্ক্যান করবে সেটা একটা নির্দিষ্ট ফরম্যাটে আছে, সেগুলো স্ক্যান করলে প্যাটার্ন অর্থাৎ আমাদের করা হয় কি ওসিআর এ আমাদের একটা ডকুমেন্টে যখন স্ক্যান করা হয়, সাপোজ আমাদের একটা পেজ, এই পেজকে কি করা হলো স্ক্যান করা হলো, স্ক্যান করার পর এখান থেকে আমাদের যে প্যাটার্নগুলো আছে প্যাটার্নগুলোকে অ্যানালাইসিস করে, প্যাটার্নগুলো অ্যানালাইসিস করে আমাদের এই ওসিআর এই সফটওয়্যারে ওসিআর সফটওয়্যার এই সফটওয়্যারের ভিতরে থাকে কি এই সফটওয়্যারের ভিতরে নির্দিষ্ট কিছু প্যাটার্ন থাকে আর কি, যে অর্থাৎ আমাদের এখান থেকে স্ক্যান করে যে প্যাটার্নটা করলো আর আমাদের এই প্রত্যেকটা ক্যারেক্টারের করেসপন্ডিং কিছু প্যাটার্ন থাকে আর কি, মানে ASCII কোড বা আমাদের যে ইউনিকোড যেই ফরম্যাটে ব্যবহার করা হোক সেই ফরম্যাটের প্রত্যেকটা ক্যারেক্টারের করেসপন্ডিং কিছু প্যাটার্ন থাকে। তো এই প্যাটার্নের সাথে এই প্যাটার্নটা ম্যাচ করে, তো ম্যাচ করে যদি মিলে যায় তাহলে সেটাকে সেই ক্যারেক্টার হিসেবে আইডেন্টিফাই করে সেভাবে আমাদের ডকুমেন্টগুলোকে তৈরি করে আর কি। তো এই ওসিআর এর মাধ্যমে আমরা কোনো একটা বই খাতা বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট স্ক্যান করে আমরা পিডিএফ ফরম্যাট বা ওয়ার্ড ফরম্যাটে আমরা ডকুমেন্টগুলোকে কনভার্ট করতে পারি। তো এটা করার জন্য আমাদের বললাম কি দুই ধরনের টাইপরাইটারের মাধ্যমে লেখা এবং হ্যান্ড রিটেনের মাধ্যমে লেখা। যদি টাইপরাইটার বা কম্পিউটার প্রিন্টেড ডকুমেন্ট হয় তাহলে সেটার মাধ্যমে আমরা খুব সহজেই আমরা কাজগুলো করতে পারি, বাট হ্যান্ড রিটেন যখন হয় তখন হাতের লেখাগুলোকে কনভার্ট করা কিন্তু বেশ কষ্টসাধ্য, সেখানে সফটওয়্যারটাও কি হয় এখানে কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে। তো হ্যান্ড রিটেন ওসিআর হলে সেখানে সফটওয়্যারটাও কমপ্লেক্স হয়ে যায় এবং আমাদের যদি টাইপরাইটার বা আমাদের কম্পিউটার প্রিন্টেড হয় সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা সহজ হয়ে যায় আর কি, খরচও কম হয়। আর আমাদের হ্যান্ড রিটেন ডকুমেন্ট স্ক্যান করার জন্য আমাদের যে ওসিআর পাওয়া যায় সেই ওসিআরের খরচও বেড়ে যায়। তো সচরাচর 2400টি অক্ষর রিড করা যায়, অর্থাৎ প্রতি সেকেন্ডে পার সেকেন্ড এটা হচ্ছে কি 2400 পার ক্যারেক্টার পার সেকেন্ড, সিপিএস ক্যারেক্টার পার সেকেন্ড। বাট এটাতে কি হয় অনেক ভুল ক্যারেক্টার চলে আসে, তো সেক্ষেত্রে আমাদের 500 থেকে 300 থেকে 800 ক্যারেক্টারের মধ্যে রাখা হচ্ছে কি যে আমাদের এই ওসিআর এর স্ক্যান করা পার সেকেন্ডে 300 থেকে 800 ক্যারেক্টার স্ক্যান করলে তার ভুলের সম্ভাবনা অনেকটাই কমে আসে। এটা গেল হচ্ছে ওসিআর। তো এখানে আমরা যদি বলি যে ওসিআর আমাদের ওসিআর যদি বৈশিষ্ট্য কথা বলি, তো ওসিআরটা ব্যবহার করা হয় মূলত কোথায়, আমাদের বিভিন্ন ধরনের ব্যাংকিং সিস্টেমে ব্যবহার করা হয়, ইন্স্যুরেন্স কোম্পানি বা আমাদের যখন ব্যাংকিং সিস্টেমে কি দেখা যাচ্ছে একটা ফর্ম পূরণ করলো, তো সেই ফর্মটা আমাদের সেই ফর্মটা করা হবে কি আমাদের যে ফর্মটা পূরণ করা হলো সেই ফর্মটা যদি ফর্মটা দেখা যাচ্ছে যে কাস্টমাররা আছে কাস্টমাররা হাতে লিখলো, পুরো ফর্মটা হাতে লিখলো, তো হাতে লেখা ফর্মটা যখন কম্পিউটারে দেখে টাইপ করবে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো সেক্ষেত্রে করা হয় কি সেই ফর্মটাকে অটোমেটিক স্ক্যান করে কম্পিউটারে কনভার্ট করে ফেলার জন্য এই ওসিআর ডিভাইসগুলো ব্যবহার করে, এরকম টাইপের কাজের জন্য মূলত ব্যবহার করা হয় আমাদের এই ওসিআর ডিভাইসটি। এরপরে আসে আমাদের আইসিআর বা আইসিআর হচ্ছে ইন্টেলিজেন্ট ক্যারেক্টার, এটাকে আমরা বলতে পারি ওসিআর এর এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে। ওসিআর এক্সটেন্ডেড ভার্সন কেন বললাম, যে আইসিআর এর মাধ্যমে ইন্টেলিজেন্ট ক্যারেক্টার রিডার, এই ইন্টেলিজেন্ট ক্যারেক্টার রিডারের মাধ্যমে আমরা হাতে লেখা, কম্পিউটারে লেখা, টাইপরাইটারের মাধ্যমে লেখা বা আমাদের টাচ স্ক্রিনের লেখা, যে কোনো ধরনের লেখায়, মানে টাচ স্ক্রিনে আমরা বিভিন্ন ধরনের সময় যে সিগনেচার বা বিভিন্ন কিছু দিই না, তো এরকম তো বিভিন্ন ধরনের লেখায় আমাদের করতেছে কি আইসিআর রিকগনাইজ করতে পারে, অর্থাৎ বুঝতে পারে। তো সেই জন্য আমরা এখানে বলি কি যে আইসিআর হচ্ছে তো
এই আইসিআর করা হচ্ছে কি যে আমাদের আরও মানে আরও শক্তিশালীভাবে আমাদের সেই ক্যারেক্টারগুলোকে রিকগনাইজ করার জন্য ব্যবহার করা হয়। মূলত ওসিআর এর যে কাজ আইসিআর সেই সেম কাজ, বাট ওসিআর যে যা ক্ষমতা আইসিআর এর তার থেকে অনেক বেশি ক্ষমতা। তো এখানেও সেমভাবে আমাদের বিভিন্ন ধরনের ব্যাংক, বিমা, এয়ারলাইন্স প্রতিষ্ঠান, এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে এই কম্পিউটার অটোমেশনের জন্য আইসিআর ব্যবহার করা হয়, অর্থাৎ অটোমেটিকভাবে আমাদের কন্টেন্টগুলোকে কম্পিউটারাইজ করার জন্য এই আইসিআর ব্যবহার করা হচ্ছে। এরপরে আমরা যদি বলি এটার মানে এমআইসিআর এর কথা, এমআইসিআর অর্থাৎ ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ঠিক আছে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। তো এই ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডারের কয়েকটা ব্যবহার আছে। তো এখানে করা হয় কি, আমাদের যখন কোনো কিছু লেখা হয় তখন ইঙ্কটা ব্যবহার করা হয় এই ম্যাগনেটিক ইঙ্ক, অর্থাৎ কালিটা ব্যবহার করা হয় ম্যাগনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন এক ধরনের কালি ব্যবহার করা হয়, যে কালির মাধ্যমে লেখা হয় এবং সেই ম্যাগনেটিক ইঙ্কের মাধ্যমে লেখা ডকুমেন্টগুলোকে রিড করার জন্য আমাদের এমআইসিআর ব্যবহার করা হয়। তো এমআইসিআর এর ব্যবহার কোথায় কোথায় আমরা যদি বলি, যে আমাদের ব্যাংকে ধরা দেখা যাচ্ছে একটা ব্যাংকের চেক, তো সেই চেকে আমাদের যখন ব্যাংক নাম্বার বা আনুষঙ্গিক কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে বোল্ড করে কালো লেখা আকারে যে প্রিন্টগুলো করা থাকে, অর্থাৎ আলাদাভাবে আমাদের নর্মাল লেখার থেকে আলাদা একটু কালো টাইপের যে লেখাগুলো থাকে, সেই লেখাগুলো মূলত এই ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টারের মাধ্যমে লেখা হয়ে থাকে। এমআইসিআর এর দামও অনেক কম, বাট এখানে সমস্যা হচ্ছে কি, যে একটাই সমস্যা, যে ম্যাগনেটিক ইঙ্কের যে বৈশিষ্ট্যটা, ম্যাগনেটিক যে বৈশিষ্ট্য, সে ম্যাগনেটিক বৈশিষ্ট্যটা হয় কি, যে আমরা যখন বারবার স্ক্যান করব তখন বারবার স্ক্যান করার পরে ম্যাগনেটিক বৈশিষ্ট্যটা আস্তে আস্তে হারাতে থাকে। যখন ম্যাগনেটিক বৈশিষ্ট্যটা কমে যায় তখন কি হবে, তখন আমাদের ভুল ইনফরমেশন দেওয়ার সম্ভাবনা থাকে। একটা ইন্টারেস্টিং বিষয়, যখন তোমাদের আমি বলি এমআইসিআর নিয়ে, যে আমাদের যেই ওসিআর আমরা অপটিক্যাল ক্যারেক্টার রিডার যখন ব্যবহার করি, তো তখন আমাদের করা হয়তো কি, এই যে একটা পেজ, এই পেজের নিচের অংশে এখানে আমরা পূরণ করতাম, তাই না? এই অংশটাতে আমরা বিভিন্ন কিছু পূরণ করতাম। এখানে কিন্তু আমাদের পার্সোনাল কোনো ইনফরমেশন থাকতো না। পার্সোনাল ইনফরমেশন থাকতো কোথায়? উপরে এই জায়গাগুলোতে। তো বাট ওপরে এইখানে দেখবা, এই ওপরে কালো মানে সব পূর্ণ করা, এরকম পূর্ণ করা কিছু ঘর থাকতো, তাই না? তোমরাও খেয়াল করছো। এবং উপরে সেমভাবে এই জায়গাতেও এরকম পূর্ণ করা কিছু ঘর থাকতো। তো এখন আমি সবসময় ভাবতাম যে মানে ছোটোবেলায় আর কি, ছোটোবেলা থেকে তো আমরা এমসিকিউ পরীক্ষা দিয়ে আসি এরকম ওএমআর শিটে, তো তখন এই অংশটুকু কী করা হতো, ছিঁড়ে নিয়ে যাইতো, মানে এটুকু নিয়ে চলে যাইতো। তো আমি ভাবতাম যে তাহলে আমার খাতার, আমার এখানে তো আমার কোনো ইনফরমেশন নাই, আমি সব ইনফরমেশন লিখলাম উপরের এই জায়গাতে, তো তাহলে আমার খাতাটা পরে চেক করে কিভাবে, মানে আমি যে এটা যে আমার খাতা এই জিনিসটা চেক করে কিভাবে, এখানে তো কিছুই লেখা নাই। বাট এই যে খাতাটা, এখানে এই যে পুরো কালি দিয়ে পূর্ণ করা, অর্থাৎ এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষ কোনোভাবে দেখতে পাবে না। এখানেও সেমভাবে কালি দিয়ে পূর্ণ করা, বাট এই খাতা এবং এই খাতা দুইটাতে সেম ধরনের নাম্বার এখানে ম্যাগনেটিক ইঙ্কের মাধ্যমে লেখা থাকে। এটা শুধুমাত্র মানে এমআইসিআর এর ভিতরে দিলেই এখানের যে নাম্বার এবং এখানের যে নাম্বার, দুইটা জিনিস কি করবে, একত্রে ম্যাচ করে একটা খাতার ভিতর মানে একই ইনফরমেশন, অর্থাৎ এইখানের ইনফরমেশনের সাথে এখানের ইনফরমেশন ম্যাচ করবে, অর্থাৎ এই নাম্বার মানে রোল নাম্বারের সাথে এখানের যার খাতা, যার মার্ক, সেই জিনিসটা কি হবে, অ্যাড করে দিবে আর কি। তো এইভাবে মূলত আসলে আমাদের এই খাতাগুলোকে চেক করা হতো, অর্থাৎ আমাদের ম্যাগনেটিক ইঙ্কের মাধ্যমে জিনিসগুলো পড়া হতো, ব্লক করা থাকতো, আমরা পড়তে পারতাম না, বাট প্রত্যেকটা খাতারই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা নাম্বার থাকতো, সেই নাম্বারগুলোর মাধ্যমে জিনিসগুলো চেক করা হয়। তো এই গেল হচ্ছে এমআইসিআর। তো এই জিনিসগুলোর আমরা ব্যবহার, সুবিধা অসুবিধা জিনিসগুলো সম্পর্কে জানলাম। তো এরপরে আমাদের লাস্ট আরেকটা জিনিস, যেটা আরেকটা এমআইসিআর এর আরেকটা সীমাবদ্ধতার কথা যদি বলা হয়, এমআইসিআর এ কিন্তু শুধুমাত্র আমাদের কিছু সিম্বল, যেমন হচ্ছে যে $সাইন, #সাইন, @ এরকম কিছু সিম্বল, আর এই সিম্বল বাদে আমাদের শুধুমাত্র 0 থেকে
9 পর্যন্ত এই ক্যারেক্টারগুলো ব্যবহার করা যায়, অন্য কোনো কিছু আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। তো সেক্ষেত্রে এটা আমাদের খুবই অল্প সংখ্যক জিনিস ব্যবহার করতে। আরেকটা বললাম যে আমরা বারবার স্ক্যান করলে ম্যাগনেটিক ক্ষমতা চলে যায়, তো সেক্ষেত্রে এটা একটা সমস্যা। তারপরে আর যদি বলা হয় যে শুধুমাত্র কালো কালি ব্যবহার করা যায়, কালো কালি দিয়েই এই যে কাজগুলো করা হয় আর কি, তো সেক্ষেত্রে এটাও একটা সমস্যা। তো এইরকম কিছু বেসিক কিছু সমস্যা আছে। তো এই সমস্যাগুলো দিয়ে আমাদের মূলত এই আমাদের ম্যাগনেটিক যেই মানে অপটিক্যাল এই ডিভাইসগুলো আমরা দেখতে পাই। তো এই ছাড়া আমাদের আরেকটা অপটিক্যাল ডিভাইস সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টর। সেটা হচ্ছে কি মাল্টিমিডিয়া প্রজেক্টর। এই মাল্টিমিডিয়া প্রজেক্টর মূলত কি করা হচ্ছে, আমাদের কোনো কিছুকে বড় আকারে প্রদর্শনের জন্য আমরা এই প্রজেক্টরগুলো ব্যবহার করে থাকি। তো মাল্টিমিডিয়া প্রজেক্টরগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টর ব্যবহার করে থাকি। তো এই প্রজেক্টরের কিছু বিষয় স্পেসিফিকেশন বলতে পারি আমরা, কিছু স্পেসিফিকেশন থাকে যে জিনিসগুলো আমরা লক্ষ্য করে থাকি আর কি। যেমন সেটা হচ্ছে একটা হচ্ছে কি উজ্জ্বলতা। উজ্জ্বলতা, এই উজ্জ্বলতাটা অর্থাৎ আমাদের কি পরিমাণ উজ্জ্বল আলো প্রদর্শন করতেছে সেই জিনিসটাকে, আর এই জিনিসটা মাপা হয় হচ্ছে লুমেনের মাধ্যমে। আলোর উজ্জ্বলতা মাপার একক লুমেন, এই লুমেনের মাধ্যমে মাপা হয়। তো আমাদের সচরাচর বিভিন্ন এককে কয়েকশো থেকে আমাদের কয়েক হাজার পর্যন্ত হয়ে থাকে সচরাচর। আমরা একটা সভা রুম অর্থাৎ আমাদের কনফারেন্স রুমে মিডিয়াম সাইজের কনফারেন্স রুমের জন্য 3000 থেকে 4000 লুমেনের আমরা উজ্জ্বলতার প্রজেক্টর ব্যবহার করে থাকি। এরপরে রেজুলেশনের কথা যদি বলি, রেজুলেশনের কথা বললে এখানে আমাদের অর্থাৎ কতটা স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের যে প্রতিবিম্বটা আছে, অর্থাৎ যে আমরা যেটাতে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করব সেটার স্পষ্টতার জন্য আমরা রেজুলেশন ব্যবহার করি, পিক্সেলের সমষ্টি আর কি। তো এখানে আমাদের রেজুলেশন সচরাচর যেটা ব্যবহার করা হয় সাধারণত ব্যবহার করা হচ্ছে যে 1920x1080, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের এইচডি প্রজেক্টরে এই রেজুলেশন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আমরা যখন 4K বা আলট্রা এইচডি যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের রেজুলেশনটা বেশি হয়ে থাকে। এরপরে কানেক্টিভিটি, তো কানেক্টিভিটির ক্ষেত্রে আমাদের যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি যে আমাদের এই প্রজেক্টরের সাথে আমরা কোনো কিছু একটা কানেক্ট করে আমরা সেটাকে প্রদর্শন করতে পারি আমরা একটা পর্দায়। তো কানেক্টিভিটি ডিভাইস হিসেবে আমাদের থাকতে পারে ল্যাপটপ, ডেস্কটপ, ফোন, ট্যাবলেট বা এরকম বিভিন্ন ধরনের ডেস্কটপ, বা আমাদের এসডি কার্ডও থাকতে পারে, বা আলাদাভাবে শুধু মেমোরির মাধ্যমেও কিন্তু আমরা আমাদের প্রজেক্টরে কোনো কিছু প্রদর্শন করতে পারি। আমাদের ইউএসবি পোর্ট থাকে, এরপরে সাউন্ড সিস্টেম, লাইট সোর্স। ঠিক আছে, সাউন্ড সিস্টেম হচ্ছে আমাদের এটা এক্সট্রা একটা ফ্যাসিলিটিস বলতে পারি যা সব প্রজেক্টরে থাকে না। এখানে করা হয় কি যেটা যে আমাদের প্রজেক্টরে ইনবিল্ড আমরা একটা সাউন্ড সিস্টেম রাখতে পারি, সেটার মাধ্যমে আমরা প্রজেক্টের সাথে সাথে আমরা কোনো যদি আমরা মাল্টিমিডিয়া কন্টেন্ট যখন ভিডিও কন্টেন্ট শো করবো সেটার অডিওটা আমরা সাথে সাথে শুনতে পারি। এরপর লাইট সোর্স, যেটার মাধ্যমে মূলত আমাদের কি করা হয় একটা আলো ফেলা হয়, সে লাইট সোর্সের সেটা হচ্ছে কি আমাদের লাইট সোর্স। তো এই প্রজেক্টরে বিভিন্ন ধরনের এরকম প্রজেক্টর আমরা পেয়ে থাকি, যে প্রজেক্টরগুলো মূলত কিছু বৈশিষ্ট্যের উপর নির্ধারণ করে আমাদের প্রজেক্টরগুলোকে ক্যাটাগরাইজ করা হয়। যেমন হচ্ছে আমরা ডিসপ্লে প্রযুক্তি, আমরা ডিসপ্লেতে এলসিডি প্রযুক্তি থাকতে পারে, এলইডি প্রযুক্তি থাকতে পারে, তারপরে হচ্ছে আমাদের ডিএলপি অর্থাৎ ডিজিটাল লাইট প্রসেসিং সিস্টেম, এরকম প্রযুক্তির উপর ভিত্তি করে এরকম ধরনের প্রযুক্তি আমাদের প্রসেসরগুলোতে আমরা ব্যবহার করে থাকি। এরপরে রেজুলেশনের কথা বললাম যে আমাদের এখানে 1920x1080 একটা বললাম, তো এখানে কয়েকশো থেকে অর্থাৎ ধরো 800x600 এরকম থেকে শুরু করে আমাদের 4K ভিডিও পর্যন্ত, 4K অর্থাৎ 3800 কত হয় জানি 3840x2160। তো এই রেজুলেশনের আমরা প্রজেক্টরগুলো ব্যবহার করে থাকি। এরপরে উজ্জ্বলতা অর্থাৎ লুমেনের কথা বললাম, এই যে লুমেন উজ্জ্বলতা, আমাদের এই উজ্জ্বলতাটা ডিপেন্ড করে হচ্ছে
লুমেনের উপরে, অর্থাৎ আমাদের আলো আলো কি পরিমাণ উজ্জ্বল হবে, তো সেটা কয়েকশো লুমেন থেকে শুরু করে কয়েক হাজার, 5000, বড় যখন সবাই যখন আমরা ব্যবহার করা হয় 5000 থেকে 6000 লুমেনের উজ্জ্বলতা আমরা ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে পোর্টেবিলিটি, অর্থাৎ পোর্টেবিলিটি বলতে অর্থাৎ আমাদের দুই ধরনের প্রজেক্টর আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে আমাদের সিলিংয়ের সাথে অ্যাটাচড করা থাকে, অর্থাৎ যে প্রজেক্টরগুলো আমাদের একটু বড় সাইজের হয় সেগুলো আমাদের সচরাচর ওপরে আমাদের যে সিলিং আছে সেই সিলিংয়ের সাথে অ্যাটাচড করা থাকে, অর্থাৎ সিলিং থেকেই আমাদের ওখানে একটা নির্দিষ্ট পর্দায় আমাদের আলোটা ফালানো হয়। আরেকটা হচ্ছে পোর্টেবল, ছোট সাইজের যে প্রজেক্টরগুলো আছে সেই ছোট প্রজেক্টরগুলো আমরা পোর্টেবলভাবে, পর্দাটাও পোর্টেবল থাকে, আমরা পর্দাটা যে কোনো জায়গায় রেখে একটা ফিক্সড একটা পর্দা দেওয়ালের উপরে রেখে আমরা সেখানে পোর্টেবলভাবে সেটাকে ব্যবহার করতে পারি। এরপরে অ্যাপ্লিকেশন, আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের সাথে আমরা এই প্রজেক্টরটা ব্যবহার করতে পারি। যেমন আমাদের কি বলে এটারে, আমাদের বিভিন্ন ধরনের মিটিংয়ের ক্ষেত্রে আমরা ভিডিও কনফারেন্সিংয়ের কাজে ব্যবহার করতে পারি, প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আমাদের প্রজেক্টরের সাথে ব্যবহার করতে পারি, এরকম বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যবহার করতে পারি। তো প্রজেক্টরের কার্যপ্রণালী যদি বলা হয় যে প্রজেক্টরটা শুরু থেকে কিভাবে চালু করা যায়, সেই জিনিসটাও খুবই সহজ। তো আমাদের প্রজেক্টরকে প্রথম যে কাজটা প্রজেক্টরে করতে হবে কি, আমাদের একটা পাওয়ার সোর্সের সাথে সংযোগ করতে হবে, অর্থাৎ প্রজেক্টরে পাওয়ার দিতে হবে। আমাদের যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে আমরা কি ফার্স্ট কাজ সেটাকে পাওয়ার দিতে হবে। তারপরে সোর্স ডিভাইসটি কানেক্ট করা, অর্থাৎ আমরা কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, ফোন থেকে বা মেমোরি কার্ড থেকে যেখান থেকে আমাদের প্রজেক্টরে কোনো কিছু প্রদর্শন করতে চাচ্ছি সেই সোর্স ডিভাইসটা কানেক্ট করতে হবে। এরপরে প্রজেক্টরের পাওয়ার সুইচ অন করতে হবে। তারপরে ফোকাস, অর্থাৎ আমাদের ফোকাসটা রিমোটের মাধ্যমে বা আমাদের যেখানে পড়তে যাচ্ছে সেই জায়গাটাতে ফোকাসটা ঠিক করা। এরপরে পর্দার আকার আমাদের এত বড় সাইজ হবে, তার থেকে বড় সাইজ হবে না, কত বড় জায়গা জুড়ে আমাদের ডিসপ্লেতে প্রদর্শন হবে প্রজেক্টরের মাধ্যমে সেই জিনিসটা সেট করব। এরপরে সকল বাকি আনুষঙ্গিক সেটিংসগুলো সেট করে আমরা প্রেজেন্টেশন দেওয়া শুরু করব। তোমাদের আশা করি তোমাদের সবার ইনস্টিটিউটেই প্রজেক্টর আছে, তো সবাই তোমরা কেউ যদি এখন পর্যন্ত প্রজেক্টরটা নিজে থেকে অপারেট না করে থাকো, তো আমার সাজেশন থাকবে যে তোমরা নিজে থেকে তোমাদের ল্যাবগুলোতে বা যে কোনো কোথাও না কোথাও তো আছে তোমাদের ইনস্টিটিউটে, তো তোমরা করবা কি নিজে থেকে একবার প্রজেক্টরটা নিজে থেকে অপারেট করার চেষ্টা করবে। আশা করি তোমাদের যে শিক্ষক আছে উনিও প্রজেক্টরের চ্যাপ্টার যখন আসবে প্রজেক্টরটা সম্পর্কে হাতে কলমে শিখাই দিবে, না শিখাই দিলেও তোমরা নিজে থেকে জিনিসটা, এখানে নষ্ট হওয়ার কিছু নেই প্রজেক্টরে, তো নিজে থেকেই তোমরা সব কিছু অপারেট করবা। তো এই ছিল হচ্ছে আমাদের প্রজেক্টর সম্পর্কে। তো এই একদম খুব বেশি ইম্পর্টেন্ট না, সহজ কিছু জিনিস নিয়ে আমাদের অধ্যায়টি শেষ করলাম। এরপরে আমাদের পরবর্তী যে দুটো অধ্যায় আছে সেই দুটো অধ্যায় কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের নেক্সট চ্যাপ্টারগুলোতে আমাদের আগামী দিনগুলোতে দেখা হবে। আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসের জন্য নেক্সট ক্লাস পর্যন্ত, এখন নেক্সট ক্লাসে দেখা হবে।